শুরু হচ্ছে অবজারভ্যান্স রিডিংস। আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। আজ কথা বলতেই হচ্ছে যে এই সরকারি প্রচার সর্বস্ব মায়াবী আলোর রোশনাই সত্য নয়। সত্য এই উপমহাদেশের অন্ধকার রাত্রির আকাশ, আর সেই আকাশের প্রেক্ষাপটে জ্বলা অসংখ্য তারা। এই অগণিত তারার মধ্যে ধ্রুব তারাকে খুঁজে নিয়ে পথের সন্ধান করতেই বৈকল্পিকের আয়োজন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের শরিক ও সেই সংগ্রামের আদর্শকে বুকে লালন করা কোটি কোটি মানুষকে আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আর সেই সঙ্গে দুনিয়ার সকল দেশের সকল কালের মুক্তিপিপাসু জনতার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। 4টি পর্বে আপনারা শুনছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরুর রচনা ভারত সন্ধানে, এই বইটি থেকে পাঠ। আজকে এই পর্যায়ে আমরা শেষ পর্বটি নিবেদন করছি। আজ শুনবেন পণ্ডিত জওহরলাল নেহেরু রচিত দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার বাংলা অনুবাদ ভারত সন্ধানে, এই গ্রন্থের 3য় পরিচ্ছেদের শেষ অংশের পাঠ। আজকের পর্বটি পাঠ করে শোনাচ্ছেন পর্ণা ঠাকুর চক্রবর্তী। শুরু হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু রচিত ভারত সন্ধানে। আজ শুনবেন 5ম পর্ব। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু, 3য় পরিচ্ছেদ, অন্বেষণ। 5. ভারত মাতা। প্রায়ই যখন এক সভা থেকে আরেক সভায় ঘুরে বেরিয়েছি, তখন আমাদের এই দেশের কথা, হিন্দুস্থানের কথা, পুরাণে কীর্তিত আমাদের জাতির পিতা ভারতের নামানুসারে পরিচিত এই ভারতের কথা আমার শত্রুবর্গকে শুনিয়েছি। কিন্তু শহরে নগরে আমি এরকম বড় একটা করিনি। তার কারণ সেখানকার শ্রোতাদের মন তো সহজ সরল নয়, তারা কেবল জোরের কথাই শুনতে চায়। কৃষাণের লক্ষ্য বেশি দূর যায় না। তাকে আমি বেশ খোলাখুলিভাবে বলেছি আমাদের এই বিশাল দেশের কথা, যার স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করে চলেছি। বলেছি যদিচ দেশের এক ভাগের সঙ্গে অন্য ভাগের প্রভেদ আছে, তবু সবটা মিলেই আমাদের ভারতবর্ষ। বলেছি কৃষকদের অনেক সমস্যা দেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে একই ধরনের। আর বলেছি স্বরাজ্য যখন আসবে তখন তা হবে দেশের সর্বসাধারণের জন্য, বিশেষ শ্রেণীর জন্য নয়, সকল প্রদেশের জন্য, স্থান বিশেষের জন্য নয়। উত্তর পশ্চিম সীমান্তের খাইবার গিরিশঙ্কর থেকে আরম্ভ করে সুদূর দক্ষিণের কন্যাকুমারিকা অবধি প্রসারিত আমার ভ্রমণ বৃত্তান্তের কথা তাদের শুনিয়েছি। বলেছি সকল স্থানেই কৃষকেরা আমায় একই প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কারণ তাদের সবারই দুঃখ যে একই প্রকৃতির। দারিদ্র, ঋণ, অর্থয়ান ব্যবসায়ী, জমিদার, মহাজন, উচ্চহারের কর ও খাজানা, পুলিশের অত্যাচার, ব্রিটিশ শাসনতন্ত্রে আশ্রিত এই সমস্যাগুলি যে সারা ভারতের সমস্যা। এই সমস্ত থেকে দেশের সবাইকে নিষ্কৃতি দিতে হবে। ভারতকে অখণ্ডরূপে গ্রহণ করবার শিক্ষা তাদের দিতে চেষ্টা করেছি। আমাদের এই দেশ যে সারা পৃথিবীর অংশবিশেষ, সেই ধারণা তাদের দিতে চেষ্টা করেছি।
আমাদের এই দেশ যে সারা পৃথিবীর অংশবিশেষ, সেই শিক্ষা তাদের মধ্যে জাগিয়ে তুলতে চেয়েছি। পৃষ্ঠা সংখ্যা ৭৮। চীন, স্পেন, আবিসিনিয়া, মধ্য ইউরোপ, মিশর ও মধ্য এশিয়ার যেসব আন্দোলন চলছে তার কথা উপস্থিত করেছি। তাদের বলেছি, বিজ্ঞানের সাহায্যে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকায় কি আশ্চর্য পরিবর্তন সংঘটিত হয়েছে। এ কাজ সহজসাধ্য ছিল না। তবু এটা যত কঠিন হবে বলে আশঙ্কা করেছিলাম, কার্যত ততটা হয়নি। আমাদের দেশের মহাকাব্য ও নানাবিধ পৌরাণিক কাহিনীর সঙ্গে পরিচয় থাকায় এরা সহজেই স্বদেশ সম্বন্ধে মনে মনে একটা ধারণা করতে পারে। তাছাড়া প্রায় সর্বত্র এমন লোকের সাক্ষাৎ পেয়েছি যারা ভারতের চতুর্দিকে অবস্থিত সুদূর তীর্থগুলি পরিক্রমা করে দেশের বিষয়ে চাক্ষুষ জ্ঞান লাভ করেছে। কখনো দেখা পেয়েছি বৃদ্ধ সৈনিকদের, যারা প্রথম মহাসমরে অথবা অপর কোনো অভিযানে যুদ্ধ করতে গিয়ে দরিয়াপাড়ের বিদেশ দেখে এসেছে। এমনকি বর্তমান শতাব্দীর তৃতীয় দশকে পৃথিবীময় যে অর্থ সংকট দেখা দিয়েছিল তার কুফলের প্রতি ইঙ্গিত করতে গিয়ে বিদেশ সম্পর্কে আমার বক্তব্য বুঝিয়ে দেওয়া সহজ হয়েছে। কখনো কখনো কোনো সভায় উপস্থিত হবার সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে স্বাগত ধ্বনি শুনেছি, কোটানকোট, ভারত মাতা কি জয়। আমি আমার শ্রোতৃবর্গকে অপ্রত্যাশিতভাবে প্রশ্ন করেছি, এই চিৎকার দ্বারা তারা কি বলতে চায়? কে এই ভারত মাতা যার জয়ধ্বনি তারা করছে? আমার প্রশ্নে তারা আমোদ পেয়েছে, বিস্মিত দৃষ্টিতে চেয়েছে, আর তারপর কি জবাব দেওয়া যায় তা জানা না থাকায় পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছে। আমি আমার প্রশ্নটি পুনঃ পুনঃ তুলেছি। অবশেষে এক বলিষ্ঠ দেহ জাট, পুরুষানুক্রমে জমির সঙ্গে তার জীবন জড়িত, জবাব দিয়েছে যে ভারত হল মা কোট ধরিত্রী, কল্যাণময়ী জীবধাত্রী বসুন্ধরা, দাঁড়ি আনকোট। ধরিত্রী মাটি? কোন জমি এই ভারত মাতা? এ কি তাদের স্বগ্রামের ভূমিখণ্ড, না তাদের জেলা কিংবা প্রদেশের সবটুকু জমি? এই ধরিত্রী কি সমগ্র ভারত ভূমি? এইভাবেই প্রশ্ন ও উত্তর চলেছে এবং পরিশেষে তারা ব্যাকুলভাবে বলেছে ভারত মাতা বিষয়ে সব কথা বলবার জন্য। আমি তখন বুঝিয়ে বলতে চেয়েছি যে তারা যাকে ভারত মাতা মনে করেছে, ভারত মাতা তাই, অথচ তার চেয়েও বড়। ভারতের পাহাড়, পর্বত, নদ, নদী, অরণ্য, প্রান্তর এরা সবাই আমাদের অনুবিধান করছে, তাই এরা আমাদের প্রিয়। কিন্তু এদের চাইতেও প্রিয় হলো ভারতের ভারতবাসী মানুষ, যারা তাদেরই মতো, আমাদের মতো, যারা এই বিরাট দেশের সর্বত্র ছড়িয়ে আছে। এই কোটি কোটি ভারত সন্তানই আসলে হলো ভারত মাতা। কোটানকোট, ভারত মাতা কি জয়, এর অর্থ এইসব কোটি কোটি মানুষের জয়। তাদের বলেছি যে তোমরা হলে ভারত মাতার অংশ বিশেষ। কেবল অংশ কেন, তোমাদের সবাইকে মিলে ভারত মাতা। এই ধারণা ধীরে ধীরে তাদের মনের গভীরে প্রবেশ করে। তাদের চোখ যেন একটা নতুন আবিষ্কারের আনন্দে জ্যোতির্ময় হয়ে ওঠে। পৃষ্ঠা সংখ্যা ৭৯। ৬. ভারতের বৈচিত্র্য ও একত্ব। ভারতের বৈচিত্র্যের তুলনা হয় না। স্বয়ংপ্রকাশ তার এই বিচিত্র রূপ কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। বাইরের আকৃতিতে তো বটেই, প্রকৃতির দিক থেকেও স্বভাবে, চরিত্রে এই বিচিত্র ভারতের পরিচয় আছে। বাইরের দিক থেকে দেখতে গেলে উত্তর পশ্চিম সীমান্তের পাঠান ও দূর দাক্ষিণাত্যের তামিলের মধ্যে খুব কমই মিল। তারা এক জাতের লোক নয়। মুখের চেহারা ও শরীরের গঠনে, আহারে বিহারে, পোশাকে পরিচ্ছদে এবং বিশেষত ভাষার দিক থেকে দুয়ের মধ্যে অনেকখানি ব্যবধান। উত্তর পশ্চিম সীমান্তে মধ্য এশিয়ার স্পর্শ স্পষ্টত অনুভব করা যায়। ওদেশের এবং কাশ্মীরের আদব কায়দা দেখলে মনে হয় যেন হিমালয়ের অধিককার দেশের সঙ্গে এদের মিল বেশি। পাঠানদের লোকনৃত্য আর রাশিয়ায় কাজাকদের নাচ প্রায় একই ধরনের। তবু প্রভেদ যতই থাকুক না কেন, যেমন তামিলের উপর তেমনি পাঠানের উপরেও ভারতবর্ষের ছাপটুকু খুব সহজেই দেখতে পাই। এতে আশ্চর্য হবার কিছু নেই।
এই সীমান্ত প্রদেশগুলো এমনকি আফগানিস্তানও হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। ইসলাম ধর্ম আসার আগে আফগানিস্তান ও মধ্য এশিয়া নিবাসী তুর্কি ও অন্যান্য জাতিদের অধিকাংশ লোকই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তারও পূর্বে রামায়ণ মহাভারত রচনার যুগে তারা ছিল হিন্দু। ভারতীয় সংস্কৃতির প্রধান প্রধান কেন্দ্রগুলোর মধ্যে সীমান্ত প্রদেশ ছিল অন্যতম। এখনও এই প্রদেশে প্রাচীনকালের বহু অট্টালিকা ও বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ ইতস্তত বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যায়। সুবিখ্যাত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ সেদিক থেকে বিশেষ উল্লেখযোগ্য। প্রায় 2000 বছর পূর্বে এই বিশ্ববিদ্যালয় গৌরবের মধ্য গগনে জ্যোতির্ময় হয়ে বিরাজিত ছিল। সারা ভারত থেকে সমগ্র এশিয়া থেকে তখন এই তক্ষশিলায় ছাত্র সমাবেশ ঘটত। ধর্মান্তরের দরুন পার্থক্যের সৃষ্টি হয়েছে সত্য, কিন্তু বহু শতাব্দী ব্যাপী যে মানস পটভূমি গড়ে উঠেছে তাকে এখনও সীমান্ত দেশবাসীরা বদলে দিতে পারেনি। পাঠান ও তামিল এরা উভয়ই অন্তেবাসী, সুতরাং দুয়ের মধ্যে পার্থক্য বিরাট। অন্যান্য জাতিরা এদের মাঝামাঝি কোথাও না কোথাও স্থান পেয়েছে। প্রত্যেকেরই আপন বৈশিষ্ট্য আছে, এ কথা সত্য, কিন্তু ততোধিক সত্য হলো এই যে এরা সকলেই ভারতীয়। বাঙালি, মারাঠি, গুজরাটি, তামিল, অন্ধ্র, উড়িয়া, অসমিয়া, কানাড়ি, মালওয়ালি, সিন্ধি, পাঞ্জাবি, পাঠান, কাশ্মীরি ও রাজপুত এবং মধ্যপ্রদেশের হিন্দুস্থানি ভাষী নানা সম্প্রদায় শত শত বৎসর ধরে তাদের আপন আপন বিশিষ্টতা রক্ষা করে এসেছে। পৃষ্ঠা সংখ্যা 80। পুরাতন পুঁথিপত্রে, ইতিহাসে, সাহিত্যে এই সকল বিভিন্ন জাতির যেসব দোষগুণের উল্লেখ দেখি, আজও সেই দোষগুণ এদের মধ্যে বর্তমান। ভাবলে বিস্মিত হতে হয় যে প্রদেশ ভেদে নানা বিভিন্নতা থাকলেও তারা যুগ যুগ ধরে ভারতীয়ত্ব বজায় রেখেছে। তারা সকলে একই সংস্কৃতির গৌরবে সমৃদ্ধ, একই প্রকার মানসিক ও নৈতিক গুণাবলীর অধিকারী। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের এই ঐতিহ্য ও সংস্কৃতিতে এমন একটা কিছু আছে যার জন্য একে জীবন্ত আখ্যা দেওয়া যেতে পারে। আমাদের সংসার যাত্রায় জীবন ও জীবনের বিচিত্র সমস্যার সমাধানে আমরা যে দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করি তা এই জাতীয় ঐতিহ্য প্রসূত। প্রাচীন চীনের মতো প্রাচীন ভারতবর্ষ তার সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে একটি নিজস্ব জগৎ রচনা করেছিল। বিদেশি প্রভাব সে সংস্কৃতিতে প্রবেশ করেছে, তাকে অল্পবিস্তর প্রভাবান্বিত করেছে, কিন্তু পরিশেষে নিজেই তার মধ্যে লীন হয়ে গেছে। বিভেদ বিচ্ছেদের কোনো সম্ভাবনা প্রকাশ পেলেই তৎক্ষণাৎ সংশ্লেষণের দ্বারা তাকে আত্মীভূত করার প্রয়াস দেখা দিয়েছে। সভ্যতার শুরু থেকে আরম্ভ করে একটা পরম একত্বের স্বপ্ন যেন ভারত মানুষকে অধিকার করেছিল। এই ঐক্যবোধ বাহির থেকে আমদানি করা একটা চাপানো জিনিস নয়। এর মধ্যে লোকাচার কিংবা ধর্মবিশ্বাসকে জোর করে বিশেষ কোনো একটা ছাঁচে ঢালবার চেষ্টা দেখি না। এই ঐক্যবোধ আরও গভীর। বিচিত্র বিশ্বাস ও প্রথাকে ধৈর্যের সঙ্গে স্বীকার করা, গ্রহণ করা ও উৎসাহিত করা, এরই ব্যাপক প্রচেষ্টা দেখা যায় ভারতবর্ষে। একটা জাতীয়তাবদ্ধ গোষ্ঠীতে যত নিবিড় রাঁধুনি থাক না কেন, বৃহৎ হোক ক্ষুদ্র হোক, কিছু পার্থক্য দেখা দেয়। অন্য একটি জাতীয় গোষ্ঠীর সঙ্গে তুলনা করে দেখলে এরূপ জাতিগত একতার মূল কারণ সহজেই বোধগম্য হতে পারে। পাশাপাশি দুটি জাতির পার্থক্য প্রায় ধীরে ধীরে লোপ পায় ও উভয়ের মধ্যে একটা মিলন ঘটে। আধুনিককালের ধরনটাই এমন যে সর্বত্র সকল দেশ ও জাতিকে একই ছাঁচে ঢালবার একটা প্রচ্ছন্ন চেষ্টা চলছে। প্রাচীন ও মধ্যযুগে বর্তমানকালের মতো জাতি গঠনের কৌশল জানা ছিল না। তখন সামন্ততন্ত্রের বন্ধন কিংবা ধর্ম, গোষ্ঠী ও সংস্কৃতিগত বন্ধনকেই প্রধান স্থান দেওয়া হতো। তবু একথা নিঃসন্দেহে বলা চলে যে ভারতের ইতিহাস যে সময় থেকে লেখা শুরু হয়েছে সেই যুগ থেকে আজ অবধি হেন কাল ছিল না যখন যে কোনো ভারতবাসী ভারতবর্ষের যে কোনো অঞ্চলে স্বচ্ছন্দে বসবাস করতে পারেনি। তেমনি নিঃসন্দেহে বলা চলে যে তারা ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় বহিরাগত বিদেশি রূপে পরিচিত হয়েছে। যে সকল দেশে তার ধর্ম বা সংস্কৃতি অন্ততপক্ষে অংশতঃ স্বীকৃত হয়েছে সে দেশে সে নিশ্চয় এতটা অস্বাচ্ছন্দ্য অনুভব করত না। যেসব ধর্মের উৎপত্তি ভারতে নয়, এরূপ ধর্মে বিশ্বাসী হয়েও যারা ভারতে এসেছে ও স্থায়ীভাবে বসবাস স্থাপন করেছে তারাও কয়েক পুরুষের মধ্যে ভারতীয় বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে।
পৃষ্ঠা সংখ্যা 81। দৃষ্টান্তস্বরূপ ভারতীয় খ্রিস্টান, ইহুদি, পার্সি ও মুসলমানদের কথা উল্লেখ করা চলে। ভারতবাসীদের মধ্যেও যারা এই সকল ধর্মের কোনো না কোনো ধর্ম গ্রহণ করেছে, ধর্মান্তর সত্ত্বেও তারা অভারতীয় বলে পরিগণিত হয়নি। ধর্মের যোগ থাকা সত্ত্বেও এই সকল ধর্মান্তরিত ভারতবাসী বিদেশের চোখে ভারতবাসী ও বিদেশী থেকে গেছে। আজ জাতীয়তার ধারণা অনেক বেশি অগ্রসর হয়েছে বলেই হয়তো বিদেশে ভারতীয়রা তাদের পারস্পরিক বিভেদ সত্ত্বেও নিজেদের একটি জাতীয় সম্প্রদায় গড়ে নেয় ও নানা উপলক্ষে একত্র মিলিত হয়। একজন ভারতীয় খ্রিস্টান সর্বত্র ভারতীয় রূপেই পরিচিত হয়ে থাকে, তা সে যেখানেই যাক না কেন। একজন ভারতীয় মুসলমান তুরস্ক, আরব কিংবা ইরান প্রভৃতি মুসলিম ধর্মপ্রধান দেশে ভারতীয় রূপে স্বীকৃত হয়। আমার মনে হয় স্বদেশ সম্বন্ধে আমাদের মনে যে ছবি জাগে তার একটার সঙ্গে অন্যটার মিল নেই। কোনো দুই ব্যক্তির মানসপটে একই ছবি প্রতিফলিত হতে পারে না। আমি যখন ভারতের কথা ভাবি অনেক কিছু জড়িয়ে ভাবি। উদার বিস্তীর্ণ ভূখণ্ড, মাঝে মাঝে ছোট বড় অসংখ্য গ্রাম, শহর, নগর, বর্ষা সমাগমে শুষ্ক তৃষ্ণার্ত ভূমি প্রাণরসে সরস ও সবুজ, জল ভরা নদ ও নদী, খাইবার গিরিসংকট ও তার ধূসর পরিবেশ, দেশের সর্বদক্ষিণ অন্তরীণ ভারতের ব্যষ্টিগত ও সমষ্টিগত জনগণ, এই ছবিগুলি আমার মনে ভেসে ওঠে। আর দেখি তুষার কিরীট হিমালয়ের ছবি, দেখি বসন্ত সমাগমে নবপুষ্পে শোভিত কাশ্মীরের কোনো উপত্যকা, তার মধ্য দিয়ে যেন ছোট্ট একটি পাহাড়িয়া নদী কলধ্বনি তুলে ঝরঝর ধারে ছুটে চলেছে। আমরা যে ছবিটি ভালোবাসি সেইটিকে কল্পনা করে মনের মধ্যে পোষণ করি। বোধ করি এই জন্যই আমাদের উষ্ণ অর্ধ গ্রীষ্মমণ্ডলস্থ দেশের স্বাভাবিক ছবির পরিবর্তে পার্বত্য প্রদেশের এই রূপটিকে আমি মনের পটে এঁকেছি। ভারতের এই দুটো রূপই তার যথার্থ রূপ, কারণ ভারতবর্ষ গ্রীষ্মমণ্ডল হতে নাতিশীতোষ্ণ মণ্ডল পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। বিষুবরেখার কাছ থেকে আরম্ভ করে দূরে এশিয়ার শীতল অন্তঃকরণটিকে স্পর্শ করেছে। পৃষ্ঠা সংখ্যা 82। 7. ভারতবর্ষ ভ্রমণ। 1936-এর শেষ দিকে ও 1937-এর প্রথম কয়েক মাস আমার ভারত ভ্রমণের গতি উত্তরোত্তর দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল। অবশেষে এমন হলো যাকে প্রায় পাগলের মতন অস্থিরভাবে ছুটোছুটি বলা চলে। এই বিশাল দেশের বুকের উপর দিয়ে ঘুরে বেরিয়েছি প্রচণ্ড গতি ঝঞ্ঝার মতো। রাত্রি দিন কেবলই ঘুরে চলেছি, কোথাও বড় একটা থাকিনি বা বিশ্রাম নেইনি। সকল দিক থেকে ক্রমাগত তাগিদ আসছে, সময় সংক্ষেপ অথচ নির্বাচনের দিন আগত প্রায়। সবাই ধরে নিয়েছিলেন যে অন্যদের জন্য ভোট সংগ্রহে আমার যথেষ্ট পটুতা। বেশিরভাগ পথ অতিক্রম করেছি মোটর গাড়িতে, কিছুটা বিমানযোগে কিংবা রেলপথে। মাঝে মাঝে অল্প দূরের পথ হাতি, উট কিংবা ঘোড়ার পিঠে চেপে গেছি। কখনো গেছি লগি ঠেলা নৌকা অথবা ডোঙায় চড়ে, আর তাছাড়া সাইকেলে কিংবা পায়দাল চলা তো ছিলই। পাকা রাস্তা থেকে দূরবর্তী জায়গায় এই সকল বিভিন্ন বিচিত্র যানবাহন ছাড়া অন্য গতি ছিল না। যেখানেই যেতাম সঙ্গে নিয়ে যেতাম দুই প্রস্থ মাইক্রোফোন ও লাউডস্পিকার। এ দুয়ের সাহায্য ব্যতি রেখে গলার স্বর বাঁচিয়ে বিপুল জনসংঘকে আমার বক্তব্য শোনানোর উপায় ছিল না। এই দুটি যন্ত্র আমার সঙ্গে সঙ্গে নানান জায়গায় গিয়েছে। তিব্বতের সীমান্ত থেকে বেলুচিস্তানের ধার পর্যন্ত এসব জায়গায় এমন জিনিস আগে কেউ দেখেওনি, শোনেওনি। ভোরবেলা থেকে অনেক রাত্রি পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি। বিভিন্ন জায়গায় হাজার হাজার লোক জড়ো হয়েছে আমার অপেক্ষায়। পথে যেতে যেতে বহুবার থামতে হয়েছে। প্রতীক্ষমান পল্লীবাসীর দল আমায় আপ্যায়ন করবার জন্য ঘিরে দাঁড়িয়েছে। এইসবের জন্য পূর্ব হতে প্রস্তুত থাকা যায় না। আমার পূর্বনির্দিষ্ট কর্মসূচি বদলাতে হয়েছে বাধ্য হয়ে। দিনক্ষণ ঠিক রেখে যথাসময়ে সভা সমিতিতে উপস্থিত হতে পারিনি কখনো কখনো। কিন্তু পথিপার্শ্বের এই দিন জনগণকে উপেক্ষা করে তাদের দিকে দৃকপাত না করে কেমন করে আমি পাশ কাটিয়ে ছুটে যাব? কেবলই বিলম্ব ঘটেছে, এমনকি বক্তৃতার জায়গায় পৌঁছাবার পরেও। খোলা আকাশের তলায় বিরাট জনতা, সেখানে ভিড় ঠেলে বক্তৃতা মঞ্চে যাওয়াও যেমন সময় সাপেক্ষ, ফিরে আসাও তেমনই। যেখানে প্রত্যেক মিনিট মূল্যবান, সেখানে মিনিটের পর মিনিট পরস্পর যুক্ত হয়ে ঘন্টায় গিয়ে ঠেকেছে। এমনি করে যখন সন্ধ্যাবেলা বক্তৃতার জায়গায় গিয়ে পৌঁছেছি, তখন দেখা গেছে নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা পরে হাজির হয়েছি।
শীতকাল, বেশিরভাগ লোকের যথেষ্ট পরিমাণে কাপড় চোপড় নেই, খোলা জায়গায় বসে বসে তারা কাঁপছে, কিন্তু তা সত্ত্বেও জনসংঘ পরম সহিষ্ণুতায় আমার অপেক্ষায় থেকেছে। পৃষ্ঠা সংখ্যা ৮৩। এমনি করে আমার একটা দিনের কাজে ১৮ ঘন্টার খাটুনি দাঁড়িয়ে যায়। আমি হয়তো সেদিনকার শেষ গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাই মাঝরাতে কিংবা তারও পরে। কর্ণাটকে ফেব্রুয়ারির মাঝামাঝি একদিন এমন দেরি হয়ে গেল যা পূর্বের সমস্ত রেকর্ড অতিক্রম করল। নিজেরাই যেন নিজেদের কাছে হার স্বীকার করলাম সেদিনকার কার্যসূচি ছিল ভারী। যাচ্ছিলাম সুদৃশ্য একটা পার্বত্য অরণ্যের ভিতর দিয়ে। রাস্তা গেছে এঁকে বেঁকে, ভালো রাস্তাও নয়, সুতরাং বাধ্য হয়ে যেতে হচ্ছিল মন্থর গতিতে। সেদিন ছিল গোটা ৬ যাকে বলা চলে মহতী জনসভা। ছোটখাটো সভাও ছিল অনেকগুলি। সেদিনকার কাজ আরম্ভ করা গেল সকাল ৮টায় একটা সভা দিয়ে। শেষ কাজটা মিটল ভোর ৪টায়, নির্দিষ্ট সময়ের ৭ ঘন্টা পরে। অতঃপর সেরাত্রের বিশ্রামের জায়গায় পৌঁছাতে গিয়ে আরও ৭০ মাইল অতিক্রম করতে হলো। দিন ও রাত মিলিয়ে ৪১৫ মাইল অতিক্রম করে সকাল ৭টায় বাড়ি পৌঁছালাম। সেদিন অনেকগুলি সভার কাজ সারতে হয়েছে, আর মোটামুটি খাটুনি গেছে ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টা। ঠিক ঘণ্টাখানেক পরেই আবার দিনের কাজ শুরু। একজন আপন খেয়ালে হিসাব করে দেখেছেন যে এই কয় মাসে আমি যেসব সভায় বক্তৃতা করেছি তাতে মোট হিসাবে অন্ততপক্ষে ১ কোটি লোক উপস্থিত হয়েছে। তাছাড়া পথ চলতে আরও বহু লক্ষ লোক কোনো না কোনো রূপে আমার সংস্পর্শে এসেছে। বড় বড় সভাগুলিতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটেছে। ২০,০০০ লোকের সমাগম তো প্রায়ই দেখা যেত। কোনো কোনো সময় ছোট শহরের ভিতর দিয়ে যেতে যেতে বিস্মিত হয়ে দেখেছি শহর প্রায় জনশূন্য, দোকানপাট সব বন্ধ। এর কারণ জানতে বিলম্ব হয়নি, কারণ অচিরেই দেখা গেল সমস্ত শহর স্ত্রী পুরুষ শিশু নির্বিশেষে ভেঙে এসেছে শহরের অপর প্রান্তে সভাস্থলে। সবাই একত্র হয়ে ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করছে। কেমন করে একেবারে অবসন্ন না হয়ে এইভাবে আমি দিনের পর দিন কাজ চালিয়ে গেছি আজ সে কথা আমি বুঝে উঠতে পারি না। সে সময়টা যেন শারীরিক সহনশক্তির চূড়ান্ত দেখানো হয়েছিল। বোধ করি ক্রমে ক্রমে আমার শরীর যন্ত্র এইরূপ ভবঘুরে জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল। দুটো সভার মাঝখানে ১-৮ ঘন্টা আমি গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়েছি। চোখ যেন জড়িয়ে এসেছে, তবু আমার জেগে উঠতে দেরি হয়েছে। কিছুক্ষণ পরেই আনন্দোৎফুল্ল জনতা দেখে ঘুমের ঘোর একেবারে কেটে গেছে। খাওয়া দাওয়া যতদূর সম্ভব কম করে দিয়েছিলাম। প্রায় সন্ধ্যাবেলা আহারের পাট এক প্রকার উঠিয়েই দিয়েছি, এবং তাতে শরীর বেশ ঝরঝরে বোধ হয়েছে। যেখানে গেছি সেখানে উৎসাহী জনতার গভীর স্নেহ ও প্রীতি আমায় যেন ঘিরে থেকেছে। এই থেকেই আমি শক্তি সঞ্চয় করেছি ও কাজ করতে পেরেছি। উৎসাহী জনগণের এই স্নেহ পাওয়া আমার পক্ষে নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল। তবু এই পাওয়াটা আমার সম্পূর্ণরূপে অভ্যস্ত হয়ে যায়নি। লক্ষ লক্ষ মানুষের এই অনুরাগ প্রতিদিন যেন নতুন নতুন বিস্ময় বহন করে উপস্থিত হতো। পৃষ্ঠা সংখ্যা ৮৪। ৮. সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের দিন আগত প্রায়। এই নির্বাচন সূত্রেই আমার ভারত পরিক্রমা। নির্বাচন সংক্রান্ত প্রচারের কাজে যে সকল উপায় বা পদ্ধতি সাধারণত অবলম্বন করা হয় সেগুলি আমার মন মতো ছিল না। নির্বাচন প্রথা সাধারণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ। এরূপ শাসন ব্যবস্থায় নির্বাচন বাদ দেওয়া চলে না। তবু প্রায়ই দেখা যায় যে নির্বাচনের ব্যাপারে মানুষের মন্দ দিকটা প্রকাশ পায়। একথাও সত্য যে নির্বাচনে সকল সময় অপেক্ষাকৃত উপযুক্ত লোকেরই জয় হয় না। যাদের সংবেদনশীল মন, যারা রূঢ় কিংবা অমার্জিত উপায়ে এগিয়ে যেতে চান না, নির্বাচন ব্যাপারে তারা খুবই অসুবিধা ভোগ করেন। সুতরাং নির্বাচন দ্বন্দ্ব তারা এড়িয়েই চলতে চান। স্থূল চর্ম যাদের, যারা গলা ফাটিয়ে চিৎকার করতে পারে, এমন সব সুবিধাবাদীরাই কি তাহলে সাধারণতন্ত্রের শাসন ব্যবস্থায় একচেটিয়া অধিকার লাভ করবে? নির্বাচনের এই সমস্ত দোষ ত্রুটি সবচেয়ে বেশি দেখা যায় যেখানে নির্বাচকের সংখ্যা অল্প। যেখানে নির্বাচকের সংখ্যা খুব বেশি তেমন জায়গায় এইসব দোষ ত্রুটি অনেকাংশে লোপ পায় অথবা বাইরের থেকে এতটা প্রকট হয় না। এই রকম বড় বড় কেন্দ্রে মিথ্যা হুজুগ কিংবা ধর্মের নামে নির্বাচন পাওয়া সম্ভব হয় হয়তো, কিন্তু কোথাও এমন একটা ভারসাম্য থাকে যার ফলে অনেক ইতর ব্যাপার থেকে রেহাই পাওয়া যায়। নির্বাচন অধিকার সম্প্রসারিত করায় আমার বরাবর একটা আস্থা আছে।
এবারকার অভিজ্ঞতায় সেই বিশ্বাস সমর্থন পেল। সম্পত্তি কিংবা শিক্ষার মাপকাঠিতে যেখানে ভোটের অধিকার সাব্যস্ত হয়, সেখানে নির্বাচক সংখ্যা ছোট হতে বাধ্য। এইসব ক্ষুদ্র গণ্ডির উপর আমার ততটা আস্থা নেই। আমার মনে হয় বৃহত্তর ক্ষেত্রে নির্বাচন বহুল পরিমাণে যথাযথ হতে পারে। সম্পত্তি থাকলেই ভোট দেবার অধিকার থাকবে, এটা ভালো কথা নয়। তবে শিক্ষার যোগ্যতায় ভোটের অধিকার দেওয়া বাঞ্ছনীয় বটে, আবশ্যকও বটে। অথবা একথাও সত্য যে অক্ষরজ্ঞান সম্পন্ন বা অল্প বিদ্যা বিশিষ্ট তথাকথিত শিক্ষিত ব্যক্তির বিচার বুদ্ধি এমন কিছু তীক্ষ্ণ নয় যার জন্য তার মতামত অধিকতর শ্রদ্ধার চোখে দেখা যেতে পারে। একটি নিরক্ষর অথচ সহজ জ্ঞান সম্পন্ন সবল দেহ কৃষকের মতামত তার চেয়ে অনেক বেশি অবধানযোগ্য হবে বলে আমার মনে হয়। সে যাই হোক না কেন, যেখানে প্রধান প্রধান সমস্যাগুলি কৃষকদেরই বিষয়, সেখানে তাদের মতকেই অধিকতর মূল্য দেওয়া সমীচীন। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক মাত্রেরই ভোট দেবার অধিকার থাকা একান্ত উচিত। এ বিষয়ে যেসব বাধা আছে তার কথা আমি ভালো করেই জানি। তা সত্ত্বেও আমার মনে হয় যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নীতি এদেশে গ্রহণ করার বিরুদ্ধে যেসব যুক্তি প্রয়োগ করা হয় সেগুলি অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো যুক্তি। এতদিন ধরে যারা সুখ সুবিধা নির্বিবাদে ভোগ করে এসেছে, যারা স্বার্থের বন্ধনে অনেক কিছু বেঁধে রেখেছে, তাদের অমূলক আশঙ্কা থেকে এই সব বিরুদ্ধ যুক্তির উৎপত্তি। 1937 অব্দে প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচনে ভোট দেবার অধিকার মোট লোকসংখ্যার 12% জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। পূর্বের অবস্থার তুলনায় এটাকে উন্নতি বলতে হবে। এই ব্যবস্থার ফলে দেশীয় রাজ্যগুলি বাদে সমগ্র ভারতের প্রায় 3 কোটি লোক ভোট দেবার অধিকার পেয়েছিল। এই নির্বাচন প্রথার ফলে প্রত্যেক প্রদেশ আপন আপন প্রতিনিধি সভা গঠন করেছিল। যেসব প্রদেশে 2টি করে আইনসভা, সেখানে 2 প্রস্থ নির্বাচন পরিচালনা করতে হয়। সভ্য পদপ্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল বহু হাজারের কোঠায়। আমি এবং অধিকাংশ কংগ্রেস কর্মী নির্বাচন বিষয়ে অগ্রসর হয়েছিলাম চিরাচরিত রীতি পরিহার করে ভিন্ন পথে। কোনো নির্বাচন প্রার্থী সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমার কিছু করণীয় ছিল না। স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে কংগ্রেস দেশব্যাপী যে আন্দোলন চালাচ্ছিল এবং নির্বাচন বিষয়ে কংগ্রেস যে কর্মপদ্ধতি স্থির করেছিল, আমাদের কাজ ছিল তারই সপক্ষে দেশে একটা অনুকূল আবহাওয়ার সৃষ্টি করা। আমি জানতাম এই কাজটি করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। আর তা যদি না সম্ভব হয় তাহলে কোনো ব্যক্তিবিশেষ নির্বাচিত হলো কি না হলো তাতে কিছু যায় আসে না। আমি নির্বাচক মণ্ডলীর কাছে যে আবেদন নিয়ে উপস্থিত হয়েছিলাম তা ছিল আদর্শের দিক থেকে। নির্বাচন প্রার্থী আমাদের এই অভিযানের অগ্রগামী সেনা ছাড়া আর কিছু নয়, এই কথাটাই বোঝাতে চেয়েছি। তাদের অনেককে আমি চিনতাম, অনেককেই আবার জানতামই না। এতগুলো লোকের নাম দিয়ে আমার স্মরণশক্তিকে ভারাক্রান্ত করার কোনো সঙ্গত কারণ ছিল না। আমি ভোট চেয়েছি কংগ্রেসের জন্য, ভারতের স্বাধীনতার জন্য, স্বাধীনতার সংগ্রামের জন্য। স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত অক্লান্ত সংগ্রাম চলবে, এছাড়া তাদের কাছে আর কোনো প্রতিশ্রুতি দিইনি। পৃষ্ঠা সংখ্যা 86। সকলকে বলেছি যে আমাদের উদ্দেশ্য ও কার্যসূচি যদি তারা বোঝে ও স্বীকার করে এবং তদনুসারে কাজ করতে রাজি থাকে, তবেই যেন তারা আমাদের সপক্ষে ভোট দেয়। বেশ জোরের সঙ্গেই বলেছি কংগ্রেসের উদ্দেশ্য ও প্রস্তাবিত কার্যপদ্ধতি যদি তাদের অনুমোদিত না হয়, তবে যেন তারা কংগ্রেসকে ভোট না দেয়। আমরা মিথ্যা ভোট চাইনি। ব্যক্তিবিশেষকে পছন্দ করে বলে সে ব্যক্তিকে ভোট দিক এমনটাও চাইনি। আসলে ভোট ও নির্বাচন আমাদের বেশি দূরে নিয়ে যেতে পারে না, আমাদের সুদীর্ঘ যাত্রার পথে কয়েকটা ধাপ এগিয়ে দেয় মাত্র। কংগ্রেসকে ভোট দেবার অর্থ কি না বুঝে আসল কর্মক্ষেত্রে আমাদের সঙ্গে যোগ রক্ষার ইচ্ছা না থাকা সত্ত্বেও যারা আমাদের ভোট দিয়ে প্রবঞ্চিত করেছে, তারা আমাদের প্রতি মিথ্যাচার তো করেইছে, দেশের কাছেও তারা নিজেদের অবিশ্বাসী প্রতিপন্ন করেছে। এটা ব্যক্তিবিশেষের ব্যাপার নয়, যদিচ আমরা ভালো লোকই চাই আমাদের প্রতিনিধি রূপে। আমাদের দাবিটাই হলো আসল বস্তু। যে প্রতিষ্ঠান এই দাবি খাড়া রেখেছে এবং সর্বোপরি যে দেশের স্বাধীনতার জন্য এই দাবি, সেই দেশ ও প্রতিষ্ঠানই মুখ্য, ব্যক্তি গৌণ। আমি বিশ্লেষণ করে দেখিয়েছি কোটি কোটি দেশবাসীর কাছে এই স্বাধীনতা কী প্রকার রূপ পরিগ্রহ করে আসা উচিত। শ্বেতাঙ্গ প্রভুর জায়গায় কালা আদমি প্রভু হোক, এ পরিবর্তন আমরা চাইনি। আমরা চেয়েছি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ নিজেদের স্বার্থে নিজেদের শাসন করবে, যেখানে আমাদের চিরাচরিত
দারিদ্র্য ও দুঃখের অবসান ঘটবে। এই ছিল আমার বক্তৃতাবলীর মূল কথা। ঘুরে ফিরে আমি বারবার এই কথাটিই বলেছি। এই নৈর্ব্যক্তিক ভাবটা রক্ষা করতে পেরেছিলাম বলে নির্বাচন অভিযানে আমার যোগদান করা সম্ভব হয়েছিল। বিশেষ করে নির্বাচন প্রার্থী হারজিত নিয়ে আমি অনর্থক মাথা ঘামাতে চাইনি, কারণ আমার মন ছিল একটা বৃহত্তর উদ্দেশ্য নিবন্ধ। বস্তুত কোনো বিশেষ নির্বাচন প্রার্থীর উদ্দেশ্য সিদ্ধির সংকীর্ণ দিক থেকে বিচার করলেও বোঝা যাবে আমার এই পথটাই ছিল ঠিক পথ। এইভাবে তাকে ও তার নির্বাচনের ব্যাপারকে একটা উচ্চতর আদর্শে উন্নীত করে দেওয়া হয়েছিল। আমাদের এই বিশাল জাতির স্বাধীনতা লাভের সংগ্রাম ও দারিদ্র্যের অভিসম্পাত থেকে আত্মরক্ষার জন্য লক্ষ লক্ষ দিন জনগণের অক্লান্ত প্রচেষ্টার সঙ্গে নির্বাচনের ব্যাপার যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে উঠেছিল। এই ধরনের উচ্চস্তরের কথা কংগ্রেস কর্মীদের মুখে মুখে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। সমুদ্র থেকে সদ্য আগত এই নতুন ভাবের ঝড় যত কিছু তুচ্ছ ক্ষুদ্র ভাবনা, নির্বাচনের সমস্ত কূটকৌশল এক নিমেষে কোথায় উড়িয়ে নিয়ে গেল। আমার দেশের লোককে আমি চিনি, আমি তাদের ভালোবাসি, তাদের লক্ষ লক্ষ চক্ষু আমার জনমনস্তত্ত্বের অনেক গভীর রহস্য শিখিয়েছে। পৃষ্ঠা সংখ্যা 87। দিনের পর দিন আমি নির্বাচন সম্বন্ধে বলে চলেছি, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমার মনকে আচ্ছন্ন করতে পারেনি। ভাষা ভাষা ভাবে মনের উপরিতলে ছিল এই প্রশ্নের স্থান। নির্বাচক মণ্ডলীর কথাও আমি বেশি করে ভাবিনি। আমি যে বৃহত্তর মহত্তর একটা কিছুর স্পর্শ লাভ করেছি। যদি আমার কিছু বলবার মতো থাকে তবে সে বাণী আমার পৌঁছে দিতে হবে স্ত্রী পুরুষ শিশু নির্বিশেষে ভারতের অগণিত জনসাধারণের মধ্যে, তা তাদের ভোটাধিকার থাক বা নাই থাক। দেশের এই জনগণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগের ফলে একটা নতুন উৎসাহ যেন আমার পেয়ে বসল। জনতার 5 জনের মধ্যে একজন হয়ে তাদেরই গতিবেগে যন্ত্রচালিত হবার যে অনুভূতি, তার সঙ্গে এই উদ্দীপনার কোনো সংস্রব নেই। মনে হচ্ছে লক্ষ লক্ষ চক্ষুর দিকে আমি যেন তাকিয়ে আছি। অজানা লোকের সঙ্গে প্রথম সাক্ষাতে নয়, আমি যেন এদের চিনি জানি, কিন্তু এ পরিচয় কেমন করে ঘটল সে কথা আমি জানি না। আমি নমস্কার করে এদের সামনে দাঁড়াতাম, আর লক্ষ লক্ষ হাত উত্তোলিত হতো প্রতি নমস্কারের ভঙ্গিতে। এদের মুখে ফুটে উঠত বন্ধুর উদ্দেশ্যে বন্ধুর হাসি। একটা অস্ফুট স্বাগত ধ্বনি ভেসে আসতো সেই জনসংঘ থেকে। তাদের স্নেহ যেন গভীর আলিঙ্গনের মতো আমায় আবেষ্টন করে থাকতো। তাদের জন্য আমি যে বাণী বহন করে এনেছি তারই কথা আমি বলতাম আমার বক্তৃতায়। সে কথা তারা কতখানি বুঝত, তার অন্তর্নিহিত ভাবটুকু কতখানি গ্রহণ করতে পারত সে আমি জানি না, কিন্তু তাদের চোখ একটা গভীর অনুভূতিতে উজ্জ্বল হয়ে উঠত। তারা যেন শোনা কথার চেয়েও গভীর একটা কিছুর সন্ধান পেয়েছে মনে হতো। নয় জনগণের সংস্কৃতি। এমনি করে ভারতবাসীর জীবননাট্যের বর্তমান অঙ্ক দেখে চলেছি। তাদের দৃষ্টি যদিচ ভবিষ্যতের দিকে নিবদ্ধ, তবু যেন দেখতে পেতাম তাদের জীবন দূর অতীতের সঙ্গে অসংখ্য যোগসূত্রে যোগযুক্ত। সর্বত্র লক্ষ্য করতাম তাদের জীবনের উপর একটি সাংস্কৃতিক ধারার গভীর প্রভাব। এই সাংস্কৃতিক পটভূমিটি প্রাকৃত দর্শন, প্রাচীন আচার ব্যবহার, ইতিবৃত্ত, পৌরাণিক ও অন্যান্য নানা কাহিনীর সংমিশ্রণে তৈরি। এর কোনো উপাদানটাই পরস্পর বিচ্ছিন্ন নয়। নিতান্তই অশিক্ষিত ও নিরক্ষর যে লোক, তার উপরেও এর প্রভাব দেখতে পেয়েছি। ভারতের 2টি প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত এবং অন্যান্য গ্রন্থগুলি লোকসাধারণের বোধগম্য রূপে ভাষান্তরিত ও ভাবার্থ সম্বলিত হয়ে সাধারণ্যে প্রচারিত হয়েছে। এই গ্রন্থগুলির প্রত্যেক ঘটনা, প্রতি কাহিনী ও তার নীতি উপদেশ যেন জনসাধারণের মানসপটে মুদ্রিত হয়ে তাকে ঐশ্বর্যমণ্ডিত করে রেখেছে। পৃষ্ঠা সংখ্যা 88। নিরক্ষর পল্লীবাসীদের মধ্যেও দেখি যে শত শত শ্লোক তাদের কণ্ঠস্থ। তাদের কথাবার্তায়, আলাপে, আলোচনায় এই সব গ্রন্থের নীতিগর্ভ গল্পের উল্লেখ হামেশাই দেখা যায়। বর্তমান সময়ের কোনো একটা বিষয় নিয়ে হয়তো সাধারণভাবে আলোচনা চলছে, একদল পল্লীবাসী তাতে সাহিত্য রসের অবতারণা করে দিল। এরূপ ঘটনা আমি দেখেছি এবং দেখে বিস্মিত বোধ করেছি। লিখিত ইতিহাস ও অল্পবিস্তর প্রমাণিত ঘটনাবলীর উপর স্থাপিত একটা অতীতের ছবি রয়েছে আমার মনের চিত্রশালায়। আমি লক্ষ্য করে দেখেছি যে একজন নিরক্ষর কৃষকের মনেও একটা চিত্রশালা আছে। তফাৎ এই যে তার ছবি অনেকখানি পুরাণ অথবা কিংবদন্তি কিংবা মহাকাব্য থেকে নেওয়া।
সত্যকার ইতিহাসের সঙ্গে সে ছবির হয়তো অল্পই সম্বন্ধ, কিন্তু তার কাছে এ ছবি অতি স্পষ্ট। আমি এদের মুখ ও দেহের গড়ন, চলাফেরার ভঙ্গি লক্ষ্য করে দেখেছি। অনেক মুখ দেখেছি যাতে সহজেই মনের ভাব ফুটে উঠেছে। অনেক সবল, সতেজ, সাবলীল দেহ সৌষ্ঠব দেখেছি এদের মধ্যে। মেয়েদের মধ্যে দেখেছি কমনীয় দেহভঙ্গির সঙ্গে একটা যেন মহিমা, গঠন সৌষ্ঠবের সঙ্গে একটা ধৈর্যের ভাব। আর দেখেছি মেয়েদের মুখে একটা প্রচ্ছন্ন বিষাদের ছাপ। অপেক্ষাকৃত উচ্চবর্ণের লোকেদের মধ্যেই এই আকার সৌষ্ঠব সচরাচর বেশি দেখা যায়। তারা ওরই মধ্যে সচ্ছলতর অবস্থার লোক। কখনো কখনো পল্লী অঞ্চলের রাস্তা দিয়ে কিংবা গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে চমকে উঠেছি। চোখের সামনে দিয়ে চলেছে কোনো পুরুষ বা রমণী, যাদের দেহ সৌষ্ঠব প্রাচীন যুগের প্রাচীন চিত্রের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বিস্ময় লেগেছে এই ভেবে যে এত বিভীষিকা ও দারিদ্র্যের মধ্যে থেকেও এদেশে এমন সুপুরুষ বা রূপসী যুগ যুগ ধরে বর্তে থাকলো কি করে। দেশের অবস্থা যদি ভালো হতো, এইসব লোকেরা যদি আরও সুযোগ সুবিধা পেত, তাহলে এই জনসাধারণ নিয়ে আমরা কী না করতে পারতাম। সকল দিকে, সকল স্থানেই দেখেছি দারিদ্র্য অথবা দারিদ্র্য থেকে উদ্ভূত অন্যান্য অসংখ্য দুঃখ। সকলের ললাটে এই প্রাণঘাতী পশুর নখর চিহ্ন। এই দারিদ্র্যের চাপে মানুষের জীবন নিষ্পেষিত হয়েছে, বিকৃত হয়েছে, কলুষিত হয়েছে। নিরন্তর অভাব ও তজ্জনিত দুশ্চিন্তার ফলে অনেক পাপ জমেছে জনগণের জীবনে। এই দৃশ্য সুখের দৃশ্য নয়, কিন্তু তাহলে কি হয়? এটাই যে ভারতের সত্যকার চেহারা। দাবি দাওয়া ছেড়ে দিয়ে যতটুকু পাওয়া যায় তাই নিয়ে সন্তুষ্ট থাকার মতো একটা বৈরাগ্যের ভাব এদেশে খুব বেশি দেখা যায়। কিন্তু সেই সঙ্গেই দেখতে পাই যে পুরাতন সংস্কৃতির উত্তরাধিকার মনের দিক থেকে এমন একটা সুপরিণত শান্ত ভাব এনে দিয়েছে, যা দুঃখ দুর্গতির অজস্র আঘাত সত্ত্বেও নিশ্চিহ্ন হয়ে মুছে যায়নি। পৃষ্ঠা সংখ্যা 89। 10. জীবন। এইভাবে ও অন্যান্য নানাভাবে আমি প্রাচীন ও বর্তমান ভারতবর্ষের সত্য স্বরূপটিকে আবিষ্কার করতে চেষ্টা করেছি। জীবিত লোকেদের দেখে ও পরলোকগতদের স্মরণ করে আমার অনৃষ্ট মনে বহু ভাব এসেছে, বহু চিন্তার তরঙ্গ। মনে মনে ভেবেছি যেন অগণিত জনগণের এক অবিরাম মিছিল চলেছে, আমিও আছি এই শোভাযাত্রীদের সবার পিছনে। কখনো আবার নিজেকে দেখেছি পৃথক করে। আমি যেন দাঁড়িয়ে আছি একা পর্বতের শিখরে, সেখান থেকে তাকিয়ে দেখছি নিচের উপত্যকার দিকে। কি উদ্দেশ্যে এই দীর্ঘ শোভাযাত্রা, কি জন্য এই অন্তহীন মিছিল? মাঝে মাঝে শান্তি ও হতাশায় অভিভূত হয়ে পড়েছি। নিজেকে এই সব কিছু থেকে বিচ্ছিন্ন করে মুক্তি খুঁজেছি। ধীরে ধীরে আমার মন নিজেকে এই মুক্তির জন্য তৈরি করে নিয়েছে। নিজের উপর দরদ আর নেই। আমার কি হলো না হলো সে চিন্তাও যেন অনেক অংশে লোপ পেয়ে গেছে। আমি ভাবতে চেয়েছি নিজেকে এই রূপ বিরাগীভাবে। কথঞ্চিত কৃতকার্য হয়তো হয়েছে, কিন্তু সে বিরাগ স্বল্প ক্ষণস্থায়ী, কারণ আমার মনের মধ্যে রয়েছে এমন একটা আগ্নেয়গিরি যা যে কোনো ধরনের নির্লিপ্ততা উড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট। যতই চেষ্টা করি না কেন আমার আত্মরক্ষার সব চেষ্টা ভেসে যায়। আবার ঝাঁপ দিয়ে পড়তে হয় কর্মের সমুদ্রে। তবু এই স্বল্প ক্ষণস্থায়ী বৈরাগ্য সাধনেও কাজ হয়েছে। কাজের মধ্যেই কখনো কখনো একটু সরে দাঁড়িয়ে যেন অসংলগ্ন হয়ে তাকে পরখ করে দেখতে পেরেছি। কখনো কখনো দৈনন্দিন কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, চুরি করে যেন 2-1 ঘন্টার মতো আমার গহন মনের গোপন প্রকোষ্ঠে আরেক জীবনযাপন করেছি। এমনি করেই একই সঙ্গে এগিয়ে চলেছে এই দুটি জীবন, পরস্পর অবিচ্ছিন্ন অথচ এক নয়। শুনছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু রচিত ভারত সন্ধানে থেকে পাঠ। আজকের পর্বটি পাঠ করলেন পর্ণা ঠাকুর চক্রবর্তী। আর এর সাথেই শেষ হলো অবজারভেন্স রিডিংসের আজকের পর্ব। 5টি পর্বে পরিবেশিত হল জওহরলাল নেহেরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার বাংলা অনুবাদ ভারত সন্ধানে, এই গ্রন্থটির প্রথম 3টে পরিচ্ছেদ। এই পর্যায়ে আমরা এই গ্রন্থটির পাঠ
আপাতত স্থগিত রাখছি। অবজারভ্যান্স রিডিংসে পাঠের ব্যাপারে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের মেল করতে পারেন বৈকল্পিক@gmail.com এই মেল আইডিতে, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। গত 13ই আগস্ট প্রকাশিত হয়েছে বৈকল্পিকের নবম সংখ্যা। এই সংখ্যায় বিশিষ্ট ঐতিহাসিক রামচন্দ্র গুহের একটি প্রবন্ধের অনুবাদ করা হয়েছে। আশা করছি বৈকল্পিকের নবম সংখ্যাটি আপনাদের ভালো লাগবে। বৈকল্পিকের ব্যাপারে যে কোনো মতামত জানতে আমরা আগ্রহী। খোলা মনে আপনাদের মতামত আমাদের সম্পাদক গোষ্ঠীর যে কোনো সদস্যকে জানান। আমরা আশা করছি অবজারভ্যান্স রিডিংসের পরের পর্ব আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রবিবার সম্প্রচারিত হবে। नमामि तारिणी विपुतल पारिणी मातरम्।